নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমগ্র রাজ্য জুড়েই বেআইনি দখলমুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই অভিযান। দিনবাজার সহ হাসপাতাল সংলগ্ন এলাকায় কড়া নজর পুলিশের। বন্যপ্রাণ সংরক্ষণের জন্য জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ এছাড়াও আরো অন্যান্য দাবি নিয়ে জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিল জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। জেলার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হয়েছিল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ফলে ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছিল এদিন সকালে। জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন সকাল থেকেই আকাশে মেঘলা ভাব ছিল। কালো মেঘে ঢাকা ছিল গোটা আকাশ। ফলে কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে এদিন। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা সময়ের জন্য হলেও পরে তা থেমে যায় এবং বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের তেজও বাড়তে থাকে। তার সাথে যথেষ্ট গরম অনুভূত হয়। ফুটপাত জবরদখল করে ব্যবসা করা যাবে না। জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ফুটপাত মুক্ত রাখতে হবে। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় ফের পুলিশের তরফে পদক্ষেপ গ্রহণ করা হলো। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুটপাতে যারা ব্যবসা করছিলেন তাদের সরে যেতে বলা হয় পুলিশের তরফে। নির্দিষ্ট জায়গাতে দোকান থাকলেও যারা ফুটপাতের উপর বিভিন্ন ব্যবসা সামগ্রী সাজিয়েছিলেন সেগুলোকেও নির্দিষ্ট জায়গায় রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে খবর। এদিন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় ও আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন অভিযানে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের যাতে চলাফেরায় কোনো অসুবিধা না হয় তার জন্য এই পদক্ষেপ। সমগ্র জায়গাতে এই অভিযান চলছে বলে তিনি জানান। চলুন আগে চলুন, গাড়িগুলো সব আগে চলুন। এই শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেকের। যারা ফুটপাত দখল করে দোকান করছেন তারা ফুটপাতের বাইরে গিয়ে দোকান করুন। রাস্তা শহরবাসীদের জন্য চলাচলের সুযোগ করে দিন। এই রাস্তা শহরবাসীদের জন্য চলাচলের সুযোগ করে দিন। দোকানের বাইরে কোনো রকম এক্সচেঞ্জ করবেন না। কোনো কিছুই কোনো কারণ নেই, একদমই ফুটপাত পরিষ্কার করা, আর কিছু নেই। কোথায় কোথায় হচ্ছে স্যার? সব জায়গায়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি টাউন, সব জায়গায় লাগাতার চলবে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ওখানেও করা হয়েছে, আবার করা হবে। এটা হচ্ছে জনসাধারণের রাস্তা। সুপার স্পেশালিটি হসপিটালেও করা হবে। সুপার স্পেশালিটি হসপিটালের কর্তৃপক্ষ যখনই বলবে আমরা পুলিশ দিয়ে সাহায্য করব। এটা তো আমরা জনগণের রাস্তায় করছি। টিকিট মুক্ত আপনার জানে আমরা কন্টিনিউয়াসলি অভিযানটা করে থাকি। কেন আমাদের অনেক যে মার্কেট প্লেসেস আছে ওরা অনেকবার কনজেস্টেড হয়ে যায়। ওই সময় আবার কোনো দুর্ঘটনা হয়ে যায়, ওই সময় আমাদের ফায়ার ব্রিগেড या পুলিশকে যাওয়ার জন্য সবসময় অসুবিধা হয়। সেই জন্যই আমরা প্রথম মাইকিং করে সবাইকে অ্যাওয়ারনেস করে দিয়েছি। আর তারপরে সবাই মিলে এসে কিছু কিছু যারা দোকানদার আছে ওরা নিজেই এটা সামানটা সরিয়ে দিচ্ছে। রাস্তা ফাঁকা থাকবে, তারপরে নিজেই বুঝতে পেরেছে যখন রাস্তা ফাঁকা থাকে ওনাদেরই সুবিধা হয়। তারপরে আর এই অভিযানটা আমাদের কন্টিনিউ চলবে। যেটা আমাদের সঙ্গে কথা বলে বুঝে ওরা নিজেই সরিয়ে দেবে সেটা হবে। আর যেটা আগর না মানে ওনাদের আগে আইনমত অ্যাকশন হবে। আর এটা আমাদের সব জায়গাতেই কন্টিনিউ হবে, শুধু মিউনিসিপ্যালিটির এরিয়াতেই নেই, সব জায়গাতেই হবে। যত রাস্তাঘাট আছে সব জায়গাতে আছে। আমরা প্রথম থেকে মিউনিসিপ্যাল এরিয়া থেকে মার্কেট থেকে শুরু করেছে, लेकिन আস্তে আস্তে এরা পুরো জেলা জুড়েই সব জায়গাতে। স্টেট লেভেলে কোনো কি নিষেধাজ্ঞা শেষ মেসেজের স্টেট লেভেলে এই মুহূর্তে আপনারা অন্য জায়গায় করছেন? ময়নাগুড়ি, ধূপগুড়ি সব জায়গাতেই হচ্ছে, প্রত্যেক জায়গাতেই হচ্ছে। হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তা আটকে ব্যবসা করা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ব্যবসায়ীদের ফের সতর্ক করা হলো।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সমগ্র রাজ্য জুড়েই বেআইনি দখল মুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। সেই অনুযায়ী জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অভিযান। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে প্রশাসনের তরফে সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদেরকে ফের সচেতন করা হলো। বেআইনি দখল করে তৈরি করা দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, প্রতিদিনই হাসপাতালের এই এলাকায় এতটাই ভিড় হয় যে রোগী ও রোগীর পরিজনদের নানা সমস্যায় জেরবার হতে হয় বলে অভিযোগ। টোটোর আধিক্যের কারণে অ্যাম্বুলেন্স চলাচলের সমস্যা দেখা দেয়। হাসপাতালে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে হিমশিম খেতে হয় বলে দাবি। আজ প্রশাসনের তরফে স্থানীয় ব্যবসায়ী ও টোটো চালকদের সতর্ক করা হয়। অন্যদিকে দোকান ছেড়ে অতিরিক্ত জায়গা নিয়ে যারা ব্যবসা করছেন তা আর এখন থেকে করা চলবে না। দ্রুতই এ বিষয়ে ব্যবসায়ীদের নিজেদের সামগ্রী যথাস্থানে সরিয়ে নেওয়ার কথা বলা হয়। নিজেদের দোকান ছেড়ে যারা অতিরিক্ত শেড তৈরি করেছেন তাদেরকে তা দ্রুত খুলে ফেলার জন্য বলা হয়। বাঁচার জন্য আপনি বলছেন বাঁচার জন্য আমাদের রোজগার দরকার আছে, তেমনি এটাও তো রুগীগুলোর প্রাণ বাঁচানোর জন্য আমাদের আপনাদেরকে এখান থেকে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এরকম নয় যে আমাদের এই আপনারা যারা দাদা ভাইরা মায়েরা বোনেরা দিদিরা আছেন তাদেরকে কিন্তু আমাদের উদ্দেশ্য নয় যে তাদেরকে বেকার করে দেওয়া। আমাদের উদ্দেশ্য কিন্তু পজিটিভই আছে। আমরা কিন্তু এখানকার যে রুগী পরিষেবা সেইটাকে মূলত মাথায় রেখে উন্নত করার জন্য চিন্তাভাবনা করে এখানে যে জল জমে আছে সেই জলটাকে সঠিকভাবে আমরা যাতে মানে পাস করে একটা জায়গায় ফেলতে পারি। তারপরে ধরুন এখানে যে মশা মাছি এগুলো হচ্ছে তো এই জলে, সেইগুলো যাতে সঠিক মানে না হয়, তাহলে তো আমাদের স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে, আবার আমাদের রোগী পরিষেবা উন্নত হবে, তাই না? তো সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তো আজকে আমাদের এই পদক্ষেপ, তাই না? এবার শুনেন, এই পদক্ষেপের ক্ষেত্রে প্রথম কিন্তু আপনাদেরকে এখান থেকে ওঠা, তাই না? তো প্রথম ধাপেই যদি আপনারা বলেন যে আমরা আগে ওইটা কি হবে সেটা, যেটা 5 নম্বর ধাপ সেটা গিয়ে যদি আমি 1 নম্বর ধাপে চিন্তা করি সেটা তো আমাদের হবে না। আচ্ছা স্যার, আপনারা যদি ড্রেন করে নেন, ড্রেন করার পরে আমরা ভ্যান লাগাতে পারবো না? সেটা আমাদের তো বড় দোকান নেই, অস্থায়ীভাবে দেখুন আপনারা প্রত্যেককে কিন্তু কেউ ভিটি বানিয়ে নিয়েছেন, আচ্ছা আমরা দেখেছি হ্যাঁ ভিটি বানিয়ে নিয়েছেন, কেউ খুঁটি গাড়ি নিয়েছেন, এগুলো তো ঠিক নয়, ঠিক আছে? আপনারা প্রত্যেকে বলছেন আমরা ভ্যান গাড়ি ঠেলা গাড়ি, কিন্তু অনেকেই কিন্তু স্থায়ী হিসেবে এখানে বসে পড়েছে। কিন্তু এইটা আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে, হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে করুন, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমরা আপনাদের এক সেকেন্ড, আমরা যে আপনাদের কথা চিন্তা করব সেটা আমরা দায়িত্ব নিয়ে করতে পারি। কি বার্তা দেবেন? না, আমরা তো রিকোয়েস্ট করেছি, মানুষজন মেনে নিয়েছে আমাদের কথা যে ওনারা উঠে যাবে আর কি। হ্যাঁ, এখানে যেহেতু ডেভেলপমেন্টের কাজকর্ম হবে সেটা নিয়ে তো আমরা কিরকম সেটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা ধরে ওনাদের সঙ্গে কথা বললাম। তো একটা টোটো স্ট্যান্ড আছে এখানে, ভিডিও সাহেব একটা টোটো স্ট্যান্ড আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, টোটো স্ট্যান্ডের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের জন্য একটা আমরা চিন্তা ভাবনা করবো, মানে যে এখান থেকে যাতে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যাতে মুভমেন্ট করতে সুবিধা হয়। আপনাদের একটু দেখুন, এই বিষয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমার কাছে নির্দেশ এসছে, সেটা কার কাছ থেকে এসছে আমি সেটা তো জিজ্ঞেস করতে পারবো না। রাজ্য থেকে নির্দেশ নিশ্চয়ই এসছে, সেটা আমি জানি না। এটা কি পার্মানেন্টলি উচ্ছেদ চলবে নাকি আবার? অ্যাকচুয়ালি আমাদের উচ্ছেদ ভাষাটা আমরা ইউজ করতে চাইছি না, আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি, ঠিক আছে? দোকানগুলো কি থাকবে এখানে এই রাস্তার ধারে? না, আমরা তো ডেভেলপমেন্ট করতে চাইছি। দোকানগুলোকে রেখে আমরা রাস্তাঘাট করতে চাইছি, আমরা অক্সিজেন প্ল্যান্ট করতে চাইছি, ড্রেনেজ সিস্টেমকে করতে চাইছি, সে বিষয়ে যা যা করার দরকার আমরা করব। আমাদের দাবি কি, আমাদের এরকম অনেকবারই সরিয়ে দিতে বলছে, আমরা সরাচ্ছি সেটা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এরা পরে কি আমাদের দাম দিবে, সেটা আমাদের একটা সন্দেহের ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা, এখানটা এমন একটা আমরা এই ব্যবসাটা করে খাচ্ছি, আমাদের বাড়িতে দুনিয়ার লোন টোন নিয়ে এই দোকান করছি, তারপরে বাড়িতে পেশেন্ট আছে, বাচ্চা কাচ্চা আছে, প্রত্যেকের আমাদের অসুবিধা। কিন্তু এই যে উঠে যাওয়ার কথা একদম শুদ্ধ ভাষায় বলে দিল, আপনারা উঠে যাবেন, আপনারা উঠে যাবেন, উঠে তো যাবো, কিন্তু আমরা এতগুলো লোক যাব কোথায়? টাইম দিয়েছে, বললো 2-3 দিনের মধ্যে আপনারা এই জায়গাটা খালি করবেন, কিন্তু 2-3 দিনের মধ্যে আমরা খালি করব ঠিকই, কিন্তু আমাদের কি 2-3 দিন পরে কি আমাদের সেই জায়গাটা কোথায় দেবে সেটা তো উনি বললেন না। আমার নাম পূর্ণিমা মালদাস। আশ্বাস দিয়েছে যে ওনার ভাঙার এইসব পরিষ্কার আমরা করে দেওয়ার পরে উনি আমরা যদি বলি এখানে বসবে, তারপরে তা না হলে পরে বলেছে যে আপনারা বিডিও অফিসে এসে আমার সাথে
মানে কথা বললেন, আমরা ওনার সাথে কথা বললাম। কে বললেন এটা? মানে বিডিও সাহেব বললেন। কি করবেন তাহলে? তাহলে আমরা সেটাই ভাবছি, এখন আমরা সবাই মিলে বসবো, বসে আমরা ব্যবসায়ী যারা আছি সবাই মিলে বসবো, বসে নিয়ে আমরা ভাববো যে আমরা আমাদের আগে ভাঙা উচিত না ওনাদের সে করা উচিত। আমরা আমাদের সবার মতামত নিতে হবে, আমার একার মতামত তো চলবে না। কতগুলো দোকান আছে এই হাসপাতালে? এখানে আমাদের 7টা দোকান, পেছন দোকানে বলতে পারবো না, কলেজ মোড় অব্দি যেমন স্যার বললেন সেই দোকান অব্দি বলতে পারবো না। এখানে কত? এখানে আমাদের হাসপাতালের সামনে 7টা দোকান আছে। হ্যাঁ 7টা দোকান আছে। ধৃতদের 10 দিন পুলিশ হেফাজতের আবেদন। দেবাশিস প্রামাণিক সহ জমি কাণ্ডে ধৃত আরো 2 জন। জলপাইগুড়ি আদালতেও হাসি মুখে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। মাফিয়া ও দালালদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কঠোর হতেই গ্রেপ্তার জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সদা হাস্যোজ্জ্বল দেবাশিস। সরকারি জমি বিক্রির অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হওয়া জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে। ধৃতকে আজ সিজিএম আদালতে তোলা হলে বেআইনি জমিকাণ্ডে দেবাশিস সহ 3 জনকে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। কিছু বলবেন? রাজনীতির শিকার হলেন? রাজনীতির শিকার হলেন? দেখছো দেবাশিস দা উঠেন। দাদা 26-এ ফুলবাড়ি ডাবগ্রামের প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে কি ষড়যন্ত্র বলে মনে করছেন? দাদা দাদা কিছু বলবো না, কিছু একটা বলবেন? কেন অ্যারেস্ট করা হলো আপনাকে? কেন অ্যারেস্ট করা হলো? জমি দখল ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি দেবাশিস সহ মোট 3 জনের 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল আদালত। ধৃতরা হলেন দেবাশিস প্রামাণিক, বিমল রায় ও মোহাম্মদ কালাম। হ্যাঁ, আজকে 3 জনকে এনজিবি থানা থেকে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের নাম হচ্ছে বিমল রায়, মোহাম্মদ কালাম এবং দেবাশিস প্রামাণিক। এদের বিরুদ্ধে মূলত যে ধারাগুলোতে অভিযোগ আনা হয়েছে 467, 384, 307, অর্থাৎ কিছু নথি জাল করা, ফৌজদারি যেটাকে বলা হয়, এক্সটর্শন, এবং 307 হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার। এবং এই ঘটনাটা যেটা করেছিল সেটাতে জুলাপি রায় বলে তিনি একজন এই কেসের ডিফেক্টিভ অপোনেন্ট, তিনি একটা অভিযোগ করে বলেছিলেন যে তার বাবার একটা ল্যান্ড ছিল, তার বাবার মৃত্যুর পরে তিনি সেই ল্যান্ডের অ্যাবসলিউট ওনার, এবং একে এরা বিভিন্নভাবে প্রেশারাইজ করে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মাসেল পাওয়ার দিয়ে থ্রেট করে সেই জমিটাকে ট্রান্সফার করার জন্য, এবং রেলিভেন্ট ডেটে তাকে মারধর করা হয়, তাকে থ্রটলিং করা হয়, এবং একটা ফোর্জ পাওয়ার অফ অ্যাটর্নির কথাও বলা হয়, এবং এর ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে আজকে এরা ফরওয়ার্ড হয়েছে। হ্যাঁ, এবং পুলিশের থেকে মূলত 10 দিনের একটা পুলিশ কাস্টডির প্রেয়ার করা হয়েছিল। দুপক্ষকে শুনে লার্নেড কোর্ট 7 দিনের পুলিশ কাস্টডি অর্ডার করেছে। নেক্সট ডেট হচ্ছে 4 সাথে প্রোডাকশন। সরকারি জমি কোনো অভিযোগ ছিল না, স্পেসিফিক এখনো কিছু নেই, সব ইনভেস্টিগেশন শুরু হয়েছে, বেশ কিছু মেটেরিয়ালস এখনো আসবে। রাস্তা সংস্কার থেকে বার্ধক্য ভাতা সবেতেই বঞ্চিত জলপাইগুড়ি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি। এদিন বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদানের সময় ওই ওয়ার্ডের প্রায় 25 থেকে 30 জন ওয়ার্ড কমিটির সদস্য এবং সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সভাপতি রমেশ সরকার জানান, দীর্ঘদিন ধরে আমরা নানা সমস্যার মধ্যে রয়েছি, তাই আজ বাধ্য হয়ে আমরা আমাদের অভিযোগ পুরসভার কাছে স্মারকলিপির মাধ্যমে তুলে ধরলাম। এদিন পুরমাতা উপস্থিত না থাকায় স্মারকলিপি গ্রহণ করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র। তিনি জানান, আমি বিক্ষোভকারীদের সাথে কথা বলে ওনাদের অভিযোগ শুনেছি, আমি নিজে গিয়ে সব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি। এদিকে স্মারকলিপি নিয়ে 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত জানান, আমাদের ওয়ার্ড সব দিক থেকে পিছিয়ে এবং বঞ্চিত। বার্ধক্য ভাতা, ঘরের টাকা থেকে বঞ্চিত অনেকেই। এই পুরসভা তার দায়িত্ব পালন করছে না। বোর্ডের প্রতি জলপাইগুড়ি শহরের লোকের এমনি আস্থা নেই। তা কাউন্সিলররা আনলেন না অন্য জলপাইগুড়ি শহরবাসী আনলেন সেটা বড় প্রশ্ন না, কারণ এরা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। এই বোর্ড চরম দুর্নীতিগ্রস্ত, এই বোর্ড অপদার্থতার বোর্ড একটা। কাজেই এর বিরুদ্ধে, আর ওটা যেটা বলেছেন ওটা তৃণমূলের অন্তর্কলহর ব্যাপারে বলেছেন, একে সরিয়ে তাকে, তাকে সরিয়ে ওকে, সবাই তো তৃণমূল। যাকেই সরাবেন না কেন, যিনি বলেছেন তিনিও তৃণমূল, যাকে আনবেন তিনিও তৃণমূল। আর তৃণমূলের চরিত্রটাই হচ্ছে দুর্নীতি করা, তোলাবাজি করা, কাটমানি খাওয়া।
বড় বড় বিল্ডিং হচ্ছে, তার কোনো প্ল্যান নেই। জলপাইগুড়িতে সামান্য বৃষ্টিতেই জল হয়ে যাচ্ছে। আলটিমেটলি ব্যাপারটা তো তৃণমূলের, ব্যাপারটা তো আমাদের না। আর হকার উচ্ছেদের যে কথাটা বললেন, সে হকার উচ্ছেদের কথাটা দেখুন, জলপাইগুড়ি শহরের রাস্তাগুলি খুব সংকীর্ণ। হকারগুলিকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে সারা বাংলায়, জলপাইগুড়ি শহরেও তাই। সরকারের পরিকল্পনাটা কি, বা পৌরসভাগুলির পরিকল্পনাটা কি? একটা পরিকল্পনা থাকবে তো মানুষের, যে আমরা এটা করব। এই যে এক একটা ঠেলায় লোকগুলি বসে চপ ভেজে বিক্রি করছে, কি চা বিক্রি করছে, কি ফল বিক্রি করছে, এক একটা ঠেলা কিন্তু এক একটা সংসার। আপনাকে এটা না বললে চলবে না। আমরা টোটো নিয়ে বিরক্ত। জলপাইগুড়ি শহরে যা রাস্তার মধ্যে বেশি টোটো চলাচল করে, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, যদি টোটো না চলতো তাহলে বেকারত্বটা জলপাইগুড়ি শহরে কোন জায়গায় যেয়ে পৌঁছতো? নেতাদের বাড়িঘর আক্রমণ হয়ে যেত। পরিবেশ পরিস্থিতিটা এইরকম। আমরা একটা পরিকল্পনা চাই। পৌরসভার কি কোনো পরিকল্পনা আছে? সরকারের কি কোনো পরিকল্পনা আছে যে হকার্স কর্নার হবে, রাস্তাগুলি চওড়া করা হবে, কোনো নির্দিষ্ট ওয়ে আউট তৈরি করা হবে যে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাবে, এই রাস্তা দিয়ে যাবে না, এখানটায় হকাররা বসতে পারবে, এখানটায় বসবে না? ওগুলা লোক দেখানো বলা। আমার মনে হয় এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সমস্ত নবান্ন থেকে হচ্ছে। কারণ বেশিরভাগ শহর এলাকায় ওনারা লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। সেরকমভাবেই শহরের গরিব মানুষগুলির উপরে একটা আক্রমণ আসছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এটা মানুষের উপকার বা মানুষের স্বার্থে নয়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও মাল ব্লকের ওদলাবাড়ির সরকারি হাটে তৈরি হচ্ছে দোকান ও ঘরবাড়ি। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই আসরে নেমেছে পুলিশ। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নেমেছে পুরসভার কর্মীরা। পুরসভা বা শহর অঞ্চলে ফুটপাত দখলমুক্ত করতে এবং সরকারি জমি উদ্ধার করতে প্রশাসনের আধিকারিকেরা রাস্তায় নামলেও গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই উদ্যোগ দেখা যায়নি। দেখা গেছে শহরের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বহু সরকারি জমির ওপর অবৈধ নির্মাণ হয়েছে এবং হচ্ছে। পাশাপাশি ফুটপাত দখল করেই চলছে ব্যবসা বাণিজ্য। এরকম ছবি দেখা গেল মালব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় হাট হয় ওদলাবাড়িতে, আর এই হাটের জায়গায় গজিয়ে উঠছে ঘরবাড়ি। অভিযোগ স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। ওদলাবাড়ি হাটের জায়গাটি জেলা পরিষদের আওতায়। স্থানীয়দের অভিযোগ, সরকারি হাটের শেড ভেঙে ইচ্ছে মতো গজিয়ে উঠছে বড় বড় দোকান। পাশাপাশি হাটের জমির মধ্যেই তৈরি হচ্ছে 2-3 তলা বাড়ি। বর্তমানে হাটের বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে কংক্রিটের দোকান বা বাড়ি, যার ফলে দিন দিন কিছু অসাধু মানুষের জন্য সরকারি এই হাট দখল হয়ে যাচ্ছে। দেখার কেউ নেই। শুধু সরকারি হাট দখল হচ্ছে এমনই নয়, হাটের ভিতরে যেসব দোকান তৈরি হয়েছে সেই সব দোকানের জিনিসপত্র রাস্তার উপর রেখে ফুটপাত দখল হয়ে গেছে, যার ফলে বর্তমানে হাটের রাস্তা দিয়ে চলাফেরা করাই মুশকিল হয়ে গেছে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের বক্তব্য, সব জায়গায় যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি পুনরুদ্ধার করা হচ্ছে, ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে, তখন গ্রাম পঞ্চায়েত এলাকাতেও অবিলম্বে এই অভিযান কার্যকরী হোক। তা না হলে আগামীতে বিরাট ঐতিহ্যবাহী ওদলাবাড়ির সম্পূর্ণ হাটও দখলদারদের হাতে চলে যাবে। এ ব্যাপারে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তাছাড়া উপর মহল থেকে আমাদের কাছে অর্ডার এলেই আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। দখল তো করে নালার উপরে সব বিল্ডিং বানায় বসছে, নালার উপরে দোকানপাট, রাস্তার উপরে দোকানপাট। মানে একজন বাইক টাইক নিয়ে যদি যায় হাঁটাফিটা করতে পারে না, হ্যাঁ না, নানান রকম বিভিন্ন রকম অসুবিধা। একটা টোটো নিয়ে যদি ঢুকবে কেউ ঢুকতে পারে না। মানে এটা পুরো উদলাবাড়িতে মানে সব জায়গায় এই অবস্থা। হাটের কি অবস্থা? হাটের তো অবস্থা ওরকমই। হাটেরও পুরো একদম মানে সব দখল করে মানে পুরো রাস্তায় জাম টাম করে রাখছে একদম। রবিবার দিন হাঁটা যায় না। সরকারি জায়গা দখল হয়ে গেছে। হ্যাঁ, সরকারি জায়গা তো সবই ওরকমই তো বানাচ্ছে, সব শাটার ফাটার দিয়ে বানাচ্ছে। দখল হয়ে গেছে না? হ্যাঁ, ওটা দখলের মতো নিয়ে একদম। তো কি চাইছেন আপনারা? আমরা কি চাবো যে মুখ্যমন্ত্রী যে ফয়সলা নিবে, যে মানে যে ভালো হবে করুক উনি। এটা নিয়ে একটু প্রশাসন দেখুক, প্রশাসন থেকে দেখুক। হ্যাঁ, নানান রকম দোকানদারদের তো অসুবিধা একদম। হ্যাঁ। আপনার নাম? আমার নাম তৈয়ব আলী, উদলাবাড়ি বাজার। এর আগে আমরা যখন ছোট ছিলাম খুব খেলাধুলা করতাম, চারিপাশে ভালো পরিবেশ ছিল। এখন তো কিছুই নেই। মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই। যদি কাজ হয় তাহলে। আর আমাদের এই রাস্তা, হাটের রাস্তা সব দখল হয়ে গেছে। বিশেষ করে হীরা রোড, কালীবাড়ি রোড, একটা ছোট গাড়ি যাওয়া আসা খুবই অসুবিধা। যদি রাতে কোনো কিছু হয়, দমকলের আসা খুব অসুবিধা। এটা সরকারি জায়গা না? সব সরকারি জায়গায়।
সব বিল্ডিং হয়ে গেছে, সব বিল্ডিং হয়ে গেছে, সব স্ট্রাকচার হচ্ছে, দিনের বেলায় স্ট্রাকচার হচ্ছে, কেউ বলার কিছু নেই, দেখে না কেউ, না কেউ দেখে না। কিন্তু হাঁটা চলাও তো মুশকিল হয়ে গেল, খুবই অসুবিধা, একটা ভ্যান যেতে পারে না। হাটের শেডগুলোর কি অবস্থা? হাটের শেডের তো সব দখল হয়ে গেছে, সব মানে সব ওই স্ট্রাকচার করে করে চারিদিকে ঘেরাও করে নিজের মতন দোকান করে রেখেছে। এগুলোকে সরানো খুবই জরুরি। আপনার নাম? নরেশ গুপ্তা। উদ্যোগটা নিয়েছেন ওটা খুবই ভালো একটি উদ্যোগ। আমাদের কাছে কোনো এখনও অর্ডার আসেনি সেরকমভাবে। শুনেছি মালবাজারে পুরসভা যেহেতু ওখানে অর্ডার এসছে, ওনারা ওনাদের মতো কাজ করছে, কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও সেরকম কোনো উদ্যোগ আসেনি, কোনো অভিযোগ বা অর্ডার কিছুই আসেনি। যদি অর্ডার আসে আমরাও সেটা করব। না, এখনও কোনো অভিযোগ আসেনি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরের, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরে পরিবেশ প্রেমীরা। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন একটি ডেপুটেশন জমা দেয় জেলা শাসকের কার্যালয়ে। কিছুদিন আগে ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের আবেদন নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দ্বারস্থ হলেন পরিবেশ কর্মীরা। গত সপ্তাহে বৈকুণ্ঠপুরের জঙ্গল সংলগ্ন গজলডোবা ক্যানেলের রাস্তায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় একটি হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে। রাস্তার সিসিটিভির ছবি দেখে ডাম্পারের চালককে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। এদিন জঙ্গল সংলগ্ন রাস্তায় প্রাণীদের নিরাপত্তায় নজরদারি বাড়ানো, গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপের পাশাপাশি তিস্তার চরে অবৈধ চাষাবাদ বন্ধ করার জন্য পদক্ষেপের দাবি জানান পরিবেশ কর্মীরা। আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে ওইখানে ডাম্পার খুব বাজেভাবে চলে, মানুষের পক্ষে সমস্যা, এবং আমাদের ওখানে বন্যপ্রাণীদের করিডোরগুলো আছে, সেই করিডোর মানে যাতায়াতের রাস্তা, করিডোর স্পেসিফিক নয়, যাতায়াতের রাস্তা, সেই জায়গাগুলোতে বন্যপ্রাণী আহত হচ্ছে। শুধু হাতি নয়, অন্যান্য ছোটো বন্যপ্রাণীরাও সেখানে আহত হচ্ছে, মারা যাচ্ছে। ডাম্পারদের কোনো রকম কন্ট্রোল নেই। সন্ধ্যা হয়ে গেলে ডাম্পার যেভাবে চলে সেটা কোনোভাবেই মানা যায় না ওই এরিয়াগুলোতে। আমরা ওই হাতি মৃত্যুর পরে সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থ এবং তারপরে আমাদের কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি কমিশনারকে দিয়েছিলাম চিঠি। সঙ্গে ডেপুটেশন দেওয়ার পরে আমরা ভোরের আলো ফাঁড়িতে এফআইআর করি এবং অ্যারেস্ট হয়, ডাম্পারের চালক অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমরা আজকে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি 2-3টে ইস্যু নিয়ে। একটা হচ্ছে ডাম্পারের দৌরাত্ম্যকে কন্ট্রোল করা, কিছু স্পেসিফিক্যাল এরিয়াগুলোতে বিটুমিনাস স্পিড ব্রেকার লাগানো, ক্যামেরা লাগানো, এই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার সাথে ইনিশিয়াল ডিসকাশন করতে এসেছি। এবং আরেকটা খুব জ্বলন্ত ইস্যু যেটা আমরা দীর্ঘ 1 বছর 1.5 বছর ধরে ফেস করছি, যদিও জিনিসটা আগে হতো, এখন এটার মাত্রাটা বেড়েছে, সেটা হচ্ছে তিস্তার গাজলডোবার থেকে একদম জলপাইগুড়ির যে ব্রিজটা আছে সেই অবধি নদীর মধ্যে প্রচুর ইল্লিগাল চাষ হচ্ছে। ইভেন সুন্দরবন থেকে এবং বাইরে থেকে লোক এসে ওখানে চাষ করছে। জমিটা সরকারি খাস জমি, কার মদতে ওইখানে জমিতে চাষ হচ্ছে সেটা আমরা জানতে চাই। কারণ হাতির যেহেতু আপালচাঁদ গুলমা করিডোরটা ওখানে আছে, সেই করিডোর থেকে ও আলটিমেটলি ঘুরে হাতি এখন এই ধানের লোক পেয়ে গেছে এবং অটোমেটিক্যালি এখন হাতির সংখ্যা বাড়ছে। আগের বারও 70-80টা হাতি আমরা কন্ট্রোল করেছি সমস্ত সংগঠনগুলো মিলে, এবারও 130-35টা হাতি ঢুকেছে। কারণ ওখানে ধান চাষ হলে হাতি ঢুকবে এবং এরপরে হাতি জলপাইগুড়িতে ঢুকলে তখন তার দায় কেনে। আমাদের পরিষ্কার এখানে দাবি থাকবে ডিএম ম্যাডামের কাছে এবং এডিএমজি এর কাছে, যে এই এরিয়া যে ইল্লিগাল চাষটা হচ্ছে সেটা কার মদতে হচ্ছে এবং এটা ইমিডিয়েট খোঁজ নিয়ে জিনিসটা বন্ধ করা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি জিনিসটা বলেছেন যে এই জমি বেদখল হয়ে যাওয়া, সরকারি জমিগুলো বেদখল হওয়া, এটার বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে বলেছেন। আমরাও আশা করবো ডিএম ম্যাডাম এবং এডিএমজি আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই ব্যাপারগুলো দেখে এটা নিয়ে ব্যবস্থা নেবেন। ইচ্ছে শক্তি থাকলে অল্প পরিসরেই ড্রাগন ফল চাষ করে যে সাফল্য পাওয়া যায় তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন মলয় কুমার রায়।
জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের টুপামারি এলাকায় নিজের বাড়ির ছাদেই ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন তিনি। বাজারে এই ফলের চাহিদাও নেহাত কম নয়। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক থেকেও আলাদা মাত্রা যোগ করেছে এই ড্রাগন ফ্রুট চাষ। অন্যান্য চিরাচরিত ফসলের চাষের চেয়ে ড্রাগন ফল চাষ অনেকটাই অর্থকরী বলে দাবি মলয়বাবুর। 1 বিঘা জমিতে এর চাষ করে প্রায় 3 থেকে 4 লাখ টাকাও আয় করার সুযোগ রয়েছে বলে তিনি জানান। ছাদের 1100 স্কোয়ার ফিট জায়গা জুড়ে মোট 250টি এই গাছ রয়েছে তার। শুধু শহরেই নয়, রাজারহাটে তার গ্রামের বাড়িতেও এই ফলের চাষ করে সাফল্য এসেছে। আজ সকালে টুপামারিতে গিয়ে দেখা গেল মলয়বাবু নিজের ছাদ বাগানে পেকে যাওয়া সুদৃশ্য ড্রাগন ফল তুলছেন। পেশাদার না হয়েও শুধু শখের বসে ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে কিছুটা ধারণা নিয়েই এই যাত্রা তিনি শুরু করেছিলেন। এখনো ভিন্ন একটি পেশায় যুক্ত থাকলেও তার পাশে সমানভাবে চলছে এই ড্রাগন চাষ। মলয়বাবু বলছিলেন, অন্যান্য কৃষিকাজের পাশাপাশি একটু জায়গা থাকলে যে কেউ এর চাষ করতে পারেন, কেননা সাধারণ বা চিরাচরিত চাষবাসের চেয়ে ড্রাগন চাষ অনেকটাই লাভজনক। প্রথম দিকে একটু পরিশ্রম করতে হলেও পরে আর তেমন খাটনির প্রয়োজন হয় না। আমি অর্গানিক পদ্ধতিতেই চাষ করছি। বিদেশে এই ফল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। এখন আমাদের জেলায় কিছু জায়গায় এর চাষ হচ্ছে। বিভিন্ন রোগীদেরও ড্রাগন ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। একটু চেষ্টা করলে যে কেউ এর চাষ করে সাফল্য পেতে পারেন বলে তিনি জানান। তবে এই কথা বলাই বাহুল্য, মলয়বাবুর এমন প্রচেষ্টা ড্রাগন ফল চাষে ইচ্ছুক অন্যান্যদেরকেও অনুপ্রেরণা যোগাবে। আমার নাম মলয় কুমার রায়। কোথায় বাড়ি? বাড়ি আমার টুপামারি, জলপাইগুড়ি 2 নম্বর ওয়ার্ড। এইবার ফলন যেটা দেখা যাচ্ছে কি রয়েছে এবং কতটা? হ্যাঁ, গতবারের তুলনায় এবার আমি ফল অনেকটাই বেশি পেয়েছি। মূলত কি এটা কি বলে ফলটা? হ্যাঁ, এটা নাম হলো ড্রাগন ফল। এটা একটা বিদেশি ফল। অ্যাকচুয়ালি এটার অরিজিন হলো সাউথ আমেরিকা। ওখান থেকে আস্তে আস্তে থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ হয়ে আমাদের ইন্ডিয়াতে এই ফলটা আসে। টোটালি এটা বিদেশি ফল একটা। হ্যাঁ, আসলে ড্রাগন ফলটা তো একদম টোটালি নতুন, অনেকেই চেনেন না। তবে আমার মতে আর কি, এই ড্রাগন ফলটা এখন যখন আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে চলে আসছে, আর নর্থ বেঙ্গলে আমিও করছি, আরও 2-4 জন করছেন, তো সেই হিসাবে এই ফলটা খুবই একটা লাভজনক। এবং এটা একটুখানি কষ্ট করতে হয় সামান্য আর কি। গাছগুলোকে একটু লাগানোর পরে 1.5 বছর একটু ওয়েট করতে হয়। 1.5 বছর পরে গাছগুলো যখন একটু বড় হয়ে আসে, তার উপরে ওকে একটা সাপোর্ট দিতে লাগে। সেই সাপোর্টের ঝুললেই ওর ফল ডালে ডালে ফল চলে আসে। হ্যাঁ, এখন বাজার দর, এখন তো আমজাম কাঁঠালের সিজন পড়ে আছে, এই সময়টা একটুখানি এর দামটা একটু কম। আর অন্যান্য যখন আমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এর একটা বাজারে কিন্তু ভালো একটা রেট পাওয়া যায়। হ্যাঁ, ডাক্তাররা তো এখন তো প্রেসক্রিপশনেও কিন্তু লিখছেন, যারা রক্তাল্পতায় ভুগছেন বা ডায়াবেটিসে বা সুগারের পেশেন্ট যারা, তারপরে যাদের কি বলবো কোলেস্ট্রল যাদের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা কিন্তু এখন প্রেসক্রিপশনে লিখছেন যে আপনারা কিন্তু এই ফলটা খেতে পারেন। এই ফলটা খুবই একটা পুষ্টিগুণে ভরপুর। আমি এতদিন বাইরে ছিলাম, বছর 2 আগে আমি বাড়িতে আসছি। একটা বাইরে আর কি, মানে নর্থ ইস্টে আমি চাকরি করতাম। তারপরে ওখান থেকে রিটায়ার্ড করে চলে আসি। কিন্তু আসার আগে কিন্তু আমি ইউটিউব দেখে বা বিভিন্ন ধরনের দেখে, সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে খানিকটা আনন্দিত হই এবং উৎসাহ যোগায় আমি ইউটিউব দেখে। তখন একটু ভাবি যে এই জিনিসটাকে কীভাবে লাগানো যায় বা একটু করা যায়। তো প্রথমের দিকে আমি শখের বসে কয়েকটা গাছ লাগিয়েছি। সেটা নদিয়ার থেকে চারা নিয়ে এসে, তারপরে কিছু গৌহাটির থেকে, তারপরে কিছু নেপাল থেকে, এভাবে কিছু বিভিন্ন জায়গা থেকে চারা কালেকশন করে আমি আস্তে আস্তে করে এই জিনিসটাকে একটু বাড়িয়ে তুলি। কতগুলো আছে এখানে গাছ? হ্যাঁ, আমার ছাদের উপরে আছে 1100 স্কোয়ার ফিটে, টোটাল 1100 স্কোয়ার ফিটে 250টা গাছ আছে। আর আমার গ্রামের বাড়ি হলো রাজারহাট। সেই রাজারহাটে আমার ওখানে একটা আধা বিঘের একটা প্লট আছে। ওখানেও কি? হ্যাঁ, ওখানেও ড্রাগন ফলের বেশ ভালোই সাড়া পেয়েছি এবার। হ্যাঁ, সাধারণ কৃষকদের উদ্দেশ্যে আমি এইটাই বার্তা দিতে চাই যে আপনারা ধান, গম, জব, পাট, চিরাচরিত যে চাষ, এগুলোতে খুব একটা যে লাভ হয় তা বলে তেমন একটা লাভ নেই। আসলে 1 বিঘাতে আপনি আজকের দিনে বর্তমানে আপনি চা পাতাটাই একটু বেশি, সব থেকে বেশি লাভজনক। 30-35 হাজার টাকা বিঘা প্রতি দেয়। তাছাড়া ধান, গম, পাট তো এ তো একদম বিলকুলই নাই বললেই চলে। সেই ক্ষেত্রে আমি কৃষকদের উদ্দেশ্যে বা সবাইকে বলবো যে আপনারা ড্রাগন ফলের চাষে উদ্বুদ্ধ হন। এই 1 বিঘা চাষ করলে আপনি 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। অনেকটাই লাভজনক। হ্যাঁ, অনেকটাই লাভজনক এবং খেতেও সুস্বাদু। সবাইকে খান, মানে একটু নীরব থাকার চেষ্টা করুন।
এটা একদম টোটালি অর্গ্যানিকভাবে আমি করছি, তেমন কিছু লাগে না, এমনি গোবর সার বা জৈব সার দিয়েই এটা হয়ে যায়। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে আরো অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুন মাসের 28, 29 ও 30 তারিখে অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরের, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। তিস্তায় মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি। পাশাপাশি NH-31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরে বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়িতে সকাল থেকেই মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে বৃহস্পতিবার সকাল 10টায় 1232.94 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস তো সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমগ্র রাজ্য জুড়েই বেআইনি দখলমুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই অভিযান। দিনবাজার সহ হাসপাতাল সংলগ্ন এলাকায় কড়া নজর পুলিশের। বন্যপ্রাণ সংরক্ষণের জন্য জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ এছাড়াও আরো অন্যান্য দাবি নিয়ে জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিল জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।